সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাক ইউর জব। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের যে আরআরসি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার পেপারের সলিউশন চলছিল। আজকে তার 13 নম্বর ভিডিও। এর আগে 12টা ভিডিও এই একই টপিকের উপর আমি আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে দেখুন আমরা 24শে আগস্ট 2022-এর ফার্স্ট শিফটের কোশ্চেনগুলো। এখানে টোটাল 25টা কোশ্চেন আছে। এই 25টা কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো খুব ভালোভাবে, পরীক্ষার হলে তোমরা অনেক বেশি বেনিফিট পাবে। আর এই টোটাল যে ক্লাস, এই ক্লাসের পিডিএফ আমি এই ক্র্যাক ইউর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দিচ্ছি। তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং সেখান থেকে ফ্রিতে পিডিএফ পেয়ে যাবে। তাহলে চলো শুরু করি আজকে। দেখো ফার্স্ট কোশ্চেন বলেছে দুটি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল 313। এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি কত? দুটি পরপর স্বাভাবিক সংখ্যা কী কী হতে পারে? 2, 3 হয়, 4, 5, 6, 7। দেখো এগুলো সব কিন্তু পরপর স্বাভাবিক সংখ্যা। তাহলে একটা সংখ্যা যদি আমি এক্স ধরি, তাহলে অপর সংখ্যাটাকে আমার কত ধরতে হবে? দেখো পরের সংখ্যাটা ঠিক এক বেশি হয়, তাহলে আরেকটা সংখ্যা আমি কত ধরবো? x+1। এটুকু বোঝা গেছে। বলেছে এদের বর্গের যোগফল, বর্গ মানে স্কোয়ার করে দেবো। আবার এর যোগফল বলেছে কত হবে আমার? 313। এটুকু বোঝা গেছে। এবার দেখো এখানে a² + b² সূত্র হচ্ছে, তোমরা চাইলে সূত্র দিয়েও করতে পারো। আবার যদি মনে হয় তাহলে দেখো শর্টকাটে আমরা কীভাবে করব। দেখো বলেছে দুটি পরপর স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হচ্ছে 313। তাহলে বর্গের যোগফলটা কত বলেছে? 313। সংখ্যা কটা আছে? দুটো সংখ্যার, তাহলে একে করবে তুমি 2 দিয়ে ভাগ করবে। ভাগ করলে কত হয়ে যাবে? 313 মানে 150-এ হয় 150, 156, 156.5, 156.5। এটুকু বোঝা গেছে। এবার তোমার দেখতে হবে যে 156-র কাছাকাছি বর্গ সংখ্যা আমার কী আছে। 156-র কাছাকাছি বর্গ সংখ্যা আমার কী আছে? দেখো আমরা যদি 12-র স্কোয়ার করি, 12-র স্কোয়ার কত হয়ে যায়? 144, 144 হয়। যদি 13-র স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? 169, 169, 165, 56 থেকে তো বড় হয়ে যাচ্ছে। বলেছিল দুটি পরপর সংখ্যার যোগফল, মানে যদি আমরা সংখ্যাটি 13 নিই তাহলে পরের সংখ্যাটা কত নিতে হবে? 14 নিতে হবে। সেক্ষেত্রে 196 হয়ে যাবে। দুটো সংখ্যা যোগ করলে আমাদের 313-র বেশি হয়ে যাবে। আমরা কি করব? 156 থেকে ছোট যে বর্গ সংখ্যাটা আছে সেটাকে নিয়ে চেক করব। এমন নয় আমি তোমাদের বলছি যে 100% কারেক্ট হবে, কিন্তু চেক করে দেখব। তাহলে 12-র স্কোয়ার নিই, 144। আবার বলেছে দুটি পরপর সংখ্যা, মানে আমরা পরের সংখ্যাটা অর্থাৎ 13-র স্কোয়ারও নেব, 169। করে দেখি 313 হচ্ছে কি না। 9 × 4 = 13, 3 হাতে 1, 10 × 1 = 11, 1 হাতে 1, 3 হয়ে যাচ্ছে 313। তাহলে আমাদের ছোট যে সংখ্যাটা সেটা কত? ছোটোটা 12, আর তার থেকে যে বড়টা আছে সেটা কত হচ্ছে? 13। দেখো এইভাবে করলে অ্যাটলিস্ট দুটো সংখ্যার যদি পরপর স্বাভাবিক সংখ্যার যোগফল বলে, তাহলে এই মেথডে করলে তোমাদের অ্যান্সার 100% মিলবে। বোঝা গেছে? আর যদি মনে হয় যে না এই ট্রিকটা আমার ভালো লাগছে না, সিম্পল এখানে a² + b² সূত্র বসিয়ে দিতে পারো। বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কত? অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো মিডিয়ান। আমি তোমাদের বারবার বলছি মিন, মিডিয়ান, মোড এই চ্যাপ্টারটা খুব ভালো করে তোমরা কিন্তু পরীক্ষার হলে করে যেও। প্রতিটা শিফটে কিন্তু একটা থেকে দুটো করে কোশ্চেন তো আসছেই প্রতিটা শিফটে। তাহলে বলেছে মিডিয়ান বের করতে বলেছে। আচ্ছা, মিডিয়ান বের করতে গেলে আমাদের কী কী লাগবে? দেখো মিডিয়ান বের করার আগে সূত্রটা কী হয়? মিডিয়ান বের করার সূত্র কী হয়ে যাবে? এর আগেও আমি করিয়েছিলাম একবার। L + n/2 - CF, আর পুরোটার নিচে কী হয়ে যাবে? F, এটা থাকবে ব্র্যাকেটে, ইনটু H। বোঝা গেল? L + n/2 - CF বাই F, আর পুরোটার নিচে কী হয়ে যাবে? পুরোটার নিচে হয়ে যাবে H। এবার দেখো L কোনটা, n/2 কোনটা, CF কোনটা, F কোনটা, H কোনটা, সবগুলো আমি বলে দিচ্ছি। এটা বের করতে গেলে সবার আগে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করতে হবে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কি? দেখো এগুলোকে সব পরপর যোগ করে করে লিখতে হয়। প্রথমটা 2কে আগেরটার সাথে যোগ করতে হয়। 2-এর আগে কী আছে? কিছুই তো নেই, তাহলে এখানে 2 হয়ে যাবে। এবার 2-এর সাথে 4 যোগ করে কত হবে? এখানে 6। 6-এর সাথে 7 যোগ করে 7 আর 6 13। 13-র সাথে 9 যোগ করলে কত হয়ে যাবে? 22। 22-এর সাথে 10 যোগ করলে 42। 42-এর সাথে 12 যোগ করলে কত হয়ে যাবে? 22-এর সাথে 10 যোগ করলে তো 32 হবে। আমিও একটা উল্লুক। আচ্ছা,
32-এর সাথে 12 যোগ করলে হয়ে যাবে কত, 44, আর 44-এর সাথে 6 যোগ করলে 50। তাহলে আমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত, 50। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই 50কে এন বলা হয়। 50কে কী বলা হয়, এন বা নাম্বার। 50কে কী বলি আমরা, এন। তাহলে n/2 কী হয়ে যাবে আমাদের, 50/2। n/2 মানে কি, 50/2 বা 25 লিখে দিতে পারি। এই যে 25 বেরিয়েছে, ঠিক আছে, n/2 বা 25 বেরিয়েছে, এবার তোমার খুঁজতে হবে। দেখো মেইন ভাইটাল জিনিস কিন্তু এটাই, এই যে 25টা খুঁজতে হবে, মানে এই 25 যেটা বেরিয়েছে এটা খুঁজতে হবে এর মধ্যে কার মধ্যে তোমাদের 25 আছে। এর মধ্যে 25টা তোমার লাই করছে কোথায়। দেখো এই পর্যন্ত তো 22 লাই করছে, এর আগে পর্যন্ত 22, 21 এগুলো আছে। 25 কি আছে এর আগে, নেই, 25 নেই। তাহলে আমার 25 কোথাও না কোথাও এই 32-এর ঘরে আছে। 25 কোথাও না কোথাও কোথায় আছে, আমরা এই 32-এর ঘরে। বোঝা গেল? এই 32-এর ঘরেই আমার কি আছে, 25টা অবশ্যই আছে। এবার দেখো, এইবার বাকি যেগুলো লিখেছি না, এল, এন, এফ, সি, এফ, এইচ, এগুলো সব এখান থেকেই বেরোবে। এই যে 32টা আছে এখানে, মানে 25তম পদটা এই যে 32-এর ঘরে আছে, এর উপরে যেটা আছে অর্থাৎ 10, এটাই হচ্ছে আমাদের এফ। বোঝা গেল? এটাকে কি বলা হয়, এফ। আচ্ছা, এই 32-এর লাইনের এই যে 40 থেকে 50, এই যে রেঞ্জ দেওয়া আছে, ঠিক আছে, ক্লাস লিমিট বা রেঞ্জ দেওয়া আছে, সরি রেঞ্জ বলে না, ক্লাস লিমিট বলে এটাকে। এর মধ্যে সবথেকে ছোটো যেটা আছে, মানে ছোটো মানে আগেরটা, এই যে 40, এটাকে বলা হয় এল বা লোয়ার লিমিট। কি বলা হয়, এল বা লোয়ার লিমিট। আর এদের মধ্যে যে পার্থক্যগুলো দেখো, এদের মধ্যে পার্থক্য কত, 10, এর মধ্যে পার্থক্য কত, 10, এইভাবে সবগুলোর মধ্যেই পার্থক্য তোমার 10 10 করে। এই যে পার্থক্য, এই যে ডিফারেন্স, এটাকে বলা হয় এইচ। কি বলা হয়, এটাকে বলা হয় এইচ। এটুকু বোঝা গেল? তাহলে এল আমরা দেখেছি, সিএফটা দেখব, এফটাও দেখেছি, সিএফটা দেখব। এবার সিএফ কোনটা, সিএফ বলা হয় এই যে 32 আমরা পেয়েছি, এই 32-এর ঠিক আগেরটাকে বলা হয় সিএফ। ঠিক আছে, 32-এর আগেরটাকে কি বলা হবে, সিএফ। বোঝা গেছে? এবার সূত্রে বসিয়ে দাও জাস্ট। এল লোয়ার লিমিট কত আমাদের, 40, 40 প্লাস ব্র্যাকেটে n/2 কত আমাদের 25, 50/2ও লিখতে পারো অথবা ডাইরেক্ট 25ও লিখে দিতে পারো। তাহলে আমি 25 লিখে দেবো। 25 মাইনাস সিএফ কত, সিএফ কোনটা বলেছিলাম, যে 32 যেটা বেরিয়েছে ঠিক তার আগেরটা হবে সিএফ, অর্থাৎ 22 বাই আমাদের যে এফ, এফ কত 10, এফ বা ফ্রিকোয়েন্সি কত 10 ইন্টু এইচ কত, এইচ 10। ডিফারেন্স কত করে, সবগুলোর মধ্যে 10 করে না, সেটাই তো আমাদের হাইট, বা 10 হয়ে যাবে সেটা। এবার যদি আমরা কাটাকাটি করি, দেখো 10 10 কেটে যায়, আর এখানে 40 প্লাস 3, 25-এর থেকে 22 গেলে 3, অর্থাৎ 43। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো, বলেছে কি যে 18, 15 এবং 21 এর দ্বারা বিভাজ্য এমন বৃহত্তম 5 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো। এই অঙ্কটা করার দুটো নিয়ম আছে। একটা আছে বেসিক নিয়ম, যেটা করতে তোমাদের কমপক্ষে 30 থেকে 40 সেকেন্ড সময় লাগবে, আর একটা আছে 10 সেকেন্ডের নিয়ম। আমি তোমাদের আগে বেসিকটা শেখাই। বলেছে 18, 15 আর 21 এদের দ্বারা বিভাজ্য বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা। তাহলে বৃহত্তম 5 অঙ্কের সংখ্যা কত আমাদের, 99999। এটাই তো সব থেকে বড় 5 অঙ্কের সংখ্যা, এর থেকে তো বড় হতে পারে না। এর থেকে যেটা যদি 1ও আমি বাড়িয়ে দিই তাহলে সেটা 6 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে সব থেকে বড় কত, এটা হচ্ছে আমাদের 5 অঙ্কের সংখ্যা, সব থেকে বড়। এবার বলেছে সব থেকে বড় 5 অঙ্কের সংখ্যাকে ভাগ যাবে কী কী দিয়ে, 18 দিয়েও যাবে, 15 দিয়েও যাবে, তাহলে 21 দিয়েও যাবে। তার মানে আমি যদি এদের লসাগু দিয়ে সংখ্যাটাকে ভাগ করি তবেই হবে। তাহলে 18, 15 এবং 21-এর লসাগু কত, এলসিএম করে দেখো, সম্ভবত আসবে 7 9 63, 630। ওকে, এদের এলসিএম কত, 630। তাহলে আমার নিয়মকে আমি ভাগ করবো এটাকে কী দিয়ে, 630 দিয়ে। কিছু একটা ভাগফল হবে এবং লাস্টে কিছু একটা ভাগশেষ থাকবে। ঠিক আছে, কিছু একটা ভাগশেষ থেকে যাবে। আমাকে কি বলেছিল যে সংখ্যাটা বিভাজ্য, সংখ্যাটা কী হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে, কিন্তু ভাগশেষ থাকলে তো আর বিভাজ্য হচ্ছে না। তাহলে এই 9 9 9 9 9 এই ভাগশেষটুকুর জন্যই তো আমাদের ভাগ হচ্ছে না পুরোটা। তাহলে কী করবো, এই পুরো 5 অঙ্কের যে বড় সংখ্যা তার থেকে এই ভাগশেষটা আমি বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমাদের কী চলে আসবে, অ্যান্সার। এটুকু বোঝাতে পারলাম, তোমরা করে নিও এইভাবে। এইবার আমি তোমাদেরকে বোঝাচ্ছি যে কীভাবে তুমি 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করবে। 18, 15 আর 21 দেখেছো, 15 লেখার স্টাইল দেখো, 18, 15 আর 21।
বলেছে 18 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, 21 দিয়েও ভাগ যাবে। কোনো কিছুকে যদি 18 দিয়ে আমি ভাগ দিতে চাই তাহলে সেই সংখ্যাটা আমাকে 3 দিয়েও ভাগ যাবে। দেখো শর্টকাটে করাই, সংখ্যাটা আমার 9 দিয়েও ভাগ যাবে, আবার 2 দিয়েও ভাগ যাবে, তাই কিনা? 9 দিয়েও ভাগ যাবে, আবার 2 দিয়েও ভাগ যাবে। আবার 15 দিয়ে মানে কি? 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে। 21 মানে 3 দিয়েও যাবে, 7 দিয়েও যাবে। এটুকু বোঝা গেল? কোনো একটা সংখ্যাকে 18 দিয়ে ভাগ দিতে গেলে সংখ্যাটাকে 9 দিয়েও ভাগ দিতে হবে, 2 দিয়েও ভাগ দিতে হবে। 15 দিয়ে দিতে গেলে 5 দিয়েও ভাগ মেলাতে হবে, 3 দিয়েও ভাগ মেলাতে হবে। 21 দিয়ে দিতে গেলে তোমার 3 দিয়েও ভাগ মেলাতে হবে, 7 দিয়েও ভাগ মেলাতে হবে। এখানে আমি যদি দেখি, দেখো 5 আছে, কোনো সংখ্যাকে যদি আমাদের 5 দিয়ে ভাগ করতে হয় তাহলে আমাদের শেষে সব থেকে কী থাকা দরকার? 0 থাকা দরকার অথবা 5 থাকা দরকার। সবগুলোর ক্ষেত্রেই আছে, এটা হবে না। যদি আমরা 2 দিয়ে ভাগ করতে চাই, 2 দিয়ে যদি আমরা ভাগ করতে চাই তাহলে শেষে আমাদের কী কী দরকার? 0, 2, 4, 6, 8। আলটিমেটলি যদি আমি বলি তাহলে আমাদের একদম লাস্টে বা এককের ঘরে তোমার একটা জোড় সংখ্যা থাকতে হবে, তবেই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যাবে। বোঝাতে পারলাম? এখানে এককের ঘরে জোড় সংখ্যা আছে, একমাত্র বি আর এতে আছে, তাহলে আমার সিও উত্তর হবে না, ডিও উত্তর হবে না, এটুকু তো কনফার্ম। এবার বলেছে কি, দেখো 3 দিয়েও ভাগ যাবে, 3 দিয়ে ভাগ যায় 9 যায়, 9 যায়, 5 আর 4 9, 9 9, 5 আর 4 9, দুটোই যাচ্ছে। এবার আমি জাস্ট সোজা চলে যাব 7 দিয়ে, 7 দিয়ে ভাগ যায়। এখানে দেখো 7 দিয়ে ভাগ দিতে গেলে কি আমি ডাইরেক্ট না ভাগ দিয়ে দেবো, পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। 99, 7 14 98, পড়ে থাকবে কত আমার 1, 1 7 দুগুণে 14, 7 7 49, এই সংখ্যাটা ভাগ যাচ্ছে না, এই সংখ্যাটা ভাগ যাচ্ছে না। এবার যদি এটাই আসি 7 14 98, থাকে কত আমার 1 15, 7 দুগুণে 14, থাকে 1, 7 দুগুণে 14, মিলে গেল, এটাই হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। 99,540 এটা এমন একটা সংখ্যা যেটা 18 দিয়েও ভাগ যাবে, 15 দিয়েও ভাগ যাবে, আবার 21 দিয়েও ভাগ যাবে। বোঝা গেল? দেখো বোঝাতে গেলাম বলে বেশি সময় লাগলো, তুমি যদি অঙ্কটা ভালো করে বুঝে যাও তোমার হাইয়েস্ট যদি সময় লাগে 10 থেকে 15 সেকেন্ড, তার বেশি সময় লাগবে না। আর পরীক্ষার হলে সময় বাঁচানো খুবই দরকার। যদি না বুঝে থাকো একটু পিছনে এসে আরেকবার দেখো, অঙ্কটা টোটালি বুঝতে পারবে। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে ভ্যালু কত এর, ভাগ গুণ যোগ বিয়োগ। তাহলে প্রথমে কী হবে? গুণ হয়ে যাবে, অর্থাৎ 144 মাইনাস ভাগ করলে কত হয়ে যাবে? 1, আর এদিকে 12 যোগ, তাহলে 12 আর 144 কত হয়ে যায়? 156, তার থেকে একবার দিলে 155, 155। নেক্সট, আচ্ছা এটা বলেছে সরল করো, 423 ইন্টু 423 মাইনাস 325 ইন্টু 325, আবার নিচে হচ্ছে 423 মাইনাস 325। পরীক্ষার হলে বসে কি এগুলোকে গুণ করবে? কোনো কিছু করার দরকার নেই, এটাকে এ মনে করো, এটাকে বি মনে করো। এবারে দেখো উপরে কি আছে? এ গুণ এ মাইনাস বি গুণ বি, আবার নিচে কি আছে? এ মাইনাস বি। এটাকে আমি তো এ গুণ এ মানে কি? এ স্কোয়ার মাইনাস বি গুণ বি মানে বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি। এটাকে আমি তো এরকম লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্র কী আছে? এ প্লাস বি একবার, এ মাইনাস বি একবার, এটাই তো আমাদের সূত্র হয়, নিচে এ মাইনাস বি। তাহলে দেখো এই এ মাইনাস বি কেটে যায়, আলটিমেটলি কী পড়ে থাকে আমার? এ প্লাস বি। তার মানে এই 423 আর 325কে আমি যোগ করে দেবো জাস্ট, 5 আর 3 8, 2 আর 2 কত হয়ে গেল? 4, আর এদিকে 3 আর 4 7, 748। এইটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। 10 সেকেন্ডের উত্তর এগুলো। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে চন্দ্রশেখর 12টি একই ধরনের সামগ্রী 420 টাকায় বিক্রি করেছেন এবং তিনি 7টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান ক্ষতির সম্মুখীন হলেন, তাহলে একটির ক্রয় মূল্য কত? এখানে তোমার লাভ এবং লস, ঠিক আছে, লাভ এবং ক্ষতি, এই কনসেপ্টটা বুঝতে হবে। মনে করো আমি ব্যবসায়ী, তাহলে আমার লাভ কখন হবে? লাভ কখন হবে? যখন আমি 100 টাকাতে যদি কোনো জিনিস কিনি, কমপক্ষে আমার 1 টাকা তো বেশিতে বেচতে হবে, মানে 100 টাকার থেকে একটু হলেও বেশিতে বেচতে হবে, তবেই আমি লাভ পাবো। তার মানে আমার বিক্রয় মূল্য বেশি হতে হবে। বিক্রয় মূল্য বেশি হতে হবে কার থেকে? ক্রয় মূল্যের থেকে, ক্রয় মূল্যের থেকে। আবার যদি লস হয়, যদি আমার লস হয়, লসের সময় কি হয়ে যায়? আমার ক্রয় মূল্যের দাম তো বেশি হয়ে যায় বিক্রয় মূল্যের থেকে, মানে আমি 100 টাকায় জিনিস কিনেছি, সেটা আমি আর 100 টাকার বেচতেই পারিনি, সেটাকে আমি আরও কমে বিক্রি করেছি, তখনই আমার লস হবে। মানে সেক্ষেত্রে, আচ্ছা বিক্রয় মূল্যই লিখি, বিক্রয় মূল্য, এটা কি হয়ে যাবে? এর থেকে ক্রয় মূল্য বেশি হয়ে যাবে, ক্রয় মূল্য। এটাই হচ্ছে আমার লাভ আর লস। রে ভাই মুছে যা। এবার দেখো
বলেছে 12টি একই ধরনের সামগ্রী 420 টাকায় বিক্রি করেছে এবং 7টি সামগ্রী ক্রয় মূল্যের সমান পরিমাণ ক্ষতি হয়েছে। মনে করো একটার দাম, একটার ক্রয় মূল্য, একটার ক্রয় মূল্য 1 টাকা, ঠিক আছে, একটার ক্রয় মূল্য কত? 1 টাকা। 7টার ক্রয় মূল্য কত? 7টার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 7 সিপি, মানে 7টার ক্রয় মূল্য। এটা কি লস? তো এবার দেখো লস আমরা কখন পাই? লস আমরা কখন পাই? এই যে লস, এটা কখন পাই? তার লস হয়েছিল কত টাকা? চন্দ্রশেখর 12টি একই ধরনের সামগ্রী 420 টাকায় বিক্রি করলেন আর তার 7টি সামগ্রীর ক্রয় মূল্যের সমান ক্ষতি হলো। তাহলে আমি যদি একটার ক্রয় মূল্য 1 টাকা ধরি, তাহলে আমার 12টার ক্রয় মূল্য কত? 12 সিপি হয়ে যাবে বা 12 টাকা। 12টার ক্রয় মূল্য কত হয়ে যাবে? 12 সিপি। বোঝা গেছে? তাহলে লস তার কত হয়ে গেছিলো? কেনা দামের থেকে, দেখো লস করতে গেলে কেনা দামের থেকে আমার বিক্রয় মূল্য কী হয়ে যাবে? সবসময় ছোটো হবে। লস যদি হয় তাহলে আমার বিক্রয় মূল্য কম হবে। তো মনে করো আমি 100 টাকায় কিনেছিলাম আর 98 টাকায় বেচেছি, এটা আমার সিপি আর এটা আমার এসপি। তাহলে আমার লস বের করতে গেলে কী করতে হবে? কত টাকা লস হয়েছে? ক্রয় মূল্যের থেকে বিক্রয় মূল্য আমার বাদ দিতে হবে, 2 টাকা লস হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে এখানেও ঠিক সেম কনসেপ্টটা খাটবে। লস কত টাকা হয়েছে যদি আমি জানতে চাই, তাহলে আমাকে 12টার ক্রয় মূল্য কত ধরেছিলাম আমি? 12টার ক্রয় মূল্য কত? 12 সিপি। এর থেকে আমার বিক্রয় মূল্য কত? টোটাল 420 টাকা। তাহলে আমি 420 টাকা বাদ দিয়ে দেবো, এটাই তো আমার লস। আবার দেখো এখানে লস আমার বলেছে 7টি ক্রয় মূল্যের সমান, তাহলে 7টার ক্রয় মূল্য কত ছিল? 7 সিপি। তাহলে আমি বলতে পারি 7 সিপি সমান হয়ে যাবে আমার 12 সিপি মাইনাস 420 টাকার। তাহলে 7টা সিপি আর এপাশে যদি মাইনাস হয়ে যায়, 12 সিপি এপাশে আসলে মাইনাস হয়ে যাবে, তাহলে কী বলতে হবে? -5 সিপি সমান সমান -420 টাকা। মাইনাস মাইনাস কাটলাম, তাহলে সিপি বা ক্রয় মূল্য কত হয়ে গেল আমার? একটার ক্রয় মূল্য 420কে 5 দিয়ে ভাগ করলে 5 আর 40, 4 5 20, 84 টাকা। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখো। শনিবারে 1500 জন ও রবিবার 1680 জন একটি প্রদর্শনীতে গিয়েছিল। প্রদর্শনীতে দর্শনার্থীর সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? শনিবারে ছিল 1500 জন আর রবিবারে গেছে 1680 জন। কতজন বেড়েছে আমার এখানে? আমি দেখতে পাচ্ছি 180 জন বেড়েছে। কতজনের থেকে? 1500 জনের থেকে। আগে 1500 জন ছিল, এবার 180 জন আরও বেশি গেছে। তাহলে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে বের করতে গেলে 100 দিয়ে গুণ করো। 0 0 উড়ে গেল, 15কে 80 দিয়ে কাটলে হচ্ছে 12। কত পার্সেন্ট বাড়বে আমার? 12% বেড়েছে। নেক্সট কোশ্চেন বলেছে যদি চতুর্ভুজ এ বি সি ডিতে কোণ এ বি সি ডি এর পরিমাণের অনুপাত হয় 2 3 5 6, তাহলে চতুর্ভুজটি কী ধরনের? আচ্ছা, মোটামুটি একটা ভালো ধরনের অঙ্ক। দেখো একটা চতুর্ভুজের 4টি কোণ, চতুর্ভুজে যে 4টি কোণ থাকে, কোণের সমষ্টি। চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত হয়ে যায়? 360 ডিগ্রি। এটুকু তো। এবার বলেছে এবিসিডি কোণের পরিমাপের অনুপাত কত? 2:3:5:6। এগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমার টোটাল কত হয়ে যাচ্ছে? 5 আর 3 আর 2 5 আর 5 10 আর 6 16, 16 ইউনিট হয়ে যাচ্ছে। এই 16 ইউনিটের মান কত আমার? 16 ইউনিটের মান কত? 360 ডিগ্রি। তাহলে আমার 1 ইউনিটের মান কত হয়ে যাবে? 360/16, 4 4 16, 4 9 36, 90। আচ্ছা, 22.5 হবে, 22.5 ডিগ্রি। তাহলে আমার 1 ডিগ্রি একের মান কত? 22.5 ডিগ্রি। তাহলে আমার কোণের মানগুলো আমি লিখে ফেলি। 22.5 ডিগ্রি মানে কত? 45 হবে প্রথম কোণ, একটা কোণ 45 ডিগ্রি, আর একটা কোণ হয়ে যাবে 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 67.5 ডিগ্রি। আর একটা কোণ হয়ে যাবে 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, 5 2 10 আর 2 12, 122.5। কত বললাম? 122.5। আর একটা হয়ে যাবে হচ্ছে 6, অর্থাৎ 6 মানে এর ডবল হবে 135।
135 তো 5 10 না থাকে 5 হ্যাঁ 135 ডিগ্রি। এই যে হচ্ছে আমার চারটে কোণের মাপ, ঠিক আছে, এটা হচ্ছে আমার চারটে কোণের মাপ। চারটে কোণের মাপ অবধি বুঝতে পেরেছো। এবার আসি অপশানে, স্কোয়ার। স্কোয়ার মানে কি? স্কোয়ার কেমন হয়? এরকম হয়, এর চারটে বাহুই সমান আর এর প্রতিটা কোণ 90 ডিগ্রি হয়, ঠিক আছে, প্রতিটা কোণ কী হয়ে যায়? 90 ডিগ্রি। এখানে কি প্রতিটা কোণ 90 ডিগ্রি আছে? এখানে একটা কোণের একটা সিঙ্গেল কোণের মানও কিছু 90 ডিগ্রি দেওয়া আছে? নেই, তার মানে প্রথমটা হবে না। আচ্ছা, এবার আসো প্যারালেলোগ্রামে। প্যারালেলোগ্রাম কেমন হয় দেখতে? একটা এরকম হয় প্যারালেলোগ্রাম দেখতে। এবার দেখো, মানে প্যারালেলোগ্রাম হচ্ছে সমান্তর চতুর্ভুজ। এর যে অ্যাঙ্গেল থিওরি সেটা কি হচ্ছে, এই কোণ মানে পাশাপাশি কোণ সবসময় 180 ডিগ্রি হবে। এই দুটো কোণের যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি। আবার এই কোণটা এই কোণের যোগফল কত হবে? 180। আবার এই কোণটার যোগফল কত হয়ে যাবে? 180 ডিগ্রি। এটুকু বোঝা গেছে। এবার দেখো, এখান থেকে কোন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হচ্ছে? সাপোজ আমি এটা 45 ডিগ্রি নিলাম, নিতে পারি, আর এটা আমি 135 নিলাম, এটা নিয়ে 135, ঠিক আছে। এটা যদি 135 ডিগ্রি হয় তাহলে এই দুটো কোণের যোগফল আমার 180 হচ্ছে, ওকে হচ্ছে। তাহলে 135-এর সাথে এখানেও আরেকটা কোণ আমার আসবে। এখানে কোন কোণটা, এই যে দুটো কোণ আমার বাকি আছে, এই দুটো কোণের মধ্যে কোন কোণটা নিলে এই দুটো কোণের যোগফল আমার 180 হবে? একটাও হবে না। তাহলে আমার এটা প্যারালেলোগ্রাম হচ্ছে না, কারণ প্যারালেলোগ্রামের যে অ্যাঙ্গেল থিওরি সেটা ম্যাচ করছে না, তাহলে এটাও হবে না। এবার আসি কাইটে। কাইট দেখতে অনেকটা এরকম হয়। ছোটোবেলায় তো ঘুড়ি অনেক উড়িয়েছে, অনেকটা দেখতে এরকম হয়, ঠিক আছে। এখানে গোল না, এটাও আর কি তোমার মানে লম্বা হবে আর কি। দেখো এঁকে দিচ্ছি, কাইট অনেকটা এরকম দেখতে হয়। কাইটের অ্যাঙ্গেল থিওরি হচ্ছে তোমার এই যে এই বাহু আর এই বাহু কিন্তু সবসময় ইকুয়াল হয় কাইটের, ঠিক আছে। ঘড়ির এই দুটো বাহু সবসময় ইকুয়াল হবে। এই বাহুটা এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি হবে। এই কোণ আর এই কোণের যোগফল সবসময় কী হয়ে যাবে? 180 নয়, এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান হবে। এটা যদি আমার থিটা হয়, এটাও আমার থিটা হবে। এটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি হবে, এটা 40 হলে এটা 40 হবে। বোঝা গেছে? এই দুটো কোণের যোগফল সবসময় সমান হবে। এখানে তো কোনো কোণই আমার সমান নেই, চারটে কোণ আছে, চারটে চার রকমের, তাহলে এটাও আমার হচ্ছে না। একমাত্র কে পড়ে আছে? আমার ট্রাপিজিয়াম ভাই। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের ট্রাপি দাদা, মানে ট্রাপিজিয়াম আর কি। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এ একটি কাজ 32 দিনে কমপ্লিট করতে পারে, বি এর তুলনায় 60% বেশি দক্ষ। সবার আগে জানো তুমি 60% মানে কি? 60%কে যদি আমি কনভার্ট করি, 60/100, কাটাকাটি করলে 0 0 কাটলাম, 2 দিয়ে কাটলে 3/5, মানে বি এর তুলনায় 60% বেশি দক্ষ। মানে এর ক্যাপাসিটি বা দক্ষতা যদি 5 ইউনিট হয় নিচেরটা, তাহলে বি কত হবে? আরও 3 বেশি বলেছে, অর্থাৎ কত হয়ে যাবে? 8 ইউনিট। বোঝা গেল? এটা হচ্ছে দক্ষতা। বলেছে এ কোনো একটি কাজ 32 দিনে করতে পারে, তাহলে এর ক্যাপাসিটি কত? এক দিনে কাজ করার ক্ষমতা 5 ইউনিট করে। কতদিন কাজ করেছে? 32 দিন। মানে এ যদি একদিনে 5টা লাড্ডু বানাতে পারে, তাহলে টোটাল আমার কতগুলো লাড্ডু বানাইছে? 32 দিয়ে গুণ করতে হবে, 32 দিনে কতগুলো হয়েছে। আবার বলেছে বি একাই সেই কাজটা কত দিনে শেষ করবে, মানে এই যে টোটাল কাজটা, টোটাল ওয়ার্ক, এই যে টোটাল কাজটা, এটা বি কত দিনে শেষ করবে। তাহলে আমার কী করতে হবে? বি এর যে ক্ষমতা সেটা দিয়ে ভাগ দিতে হবে, 8 দিয়ে ভাগ দেবো, 4 8 32, 4 5 20। কতদিন সময় লাগবে? 20 দিন। একটি টিভি 18,700 টাকায় বিক্রি করে একটি দোকানদার 15% ক্ষতির সম্মুখীন হন। 15% ক্ষতি হয়ে গেছে। ক্রয়মূল্য যদি 100 টাকা হয়, তাহলে 15% ক্ষতি মানে কি? আমার 85। তাহলে বলা আছে 85-র মানই বলা আছে এখানে 18,500 টাকা, 18,700 টাকা। বলেছে ওই টিভিতে 15% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? 15% লাভ মানে কি? 100 টাকার জিনিস আমাকে আরও এক্সট্রা 15 টাকায় বেচতে হবে, মানে 115। তাহলে 85-র মান যদি 18,700 হয়, 115 এর মান কত? 18,700 ইন্টু 115/85 নিচে চলে আসবে। 5 দিয়ে যদি কাটি 17, 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 3 5 15, 17 দিয়ে কাটলে 17 হচ্ছে 17, 17 হচ্ছে 17, আর দুটো শূন্য। আচ্ছা, 23 দিয়ে যদি 11কে গুণ করি তাহলে হয়ে যাবে হচ্ছে আমার 23, 3 5 2, 25,300 টাকা। কত হয়ে যাবে? 25,300 টাকা। নেক্সট,
এই অঙ্ক, এই সেম অঙ্ক বহুতবার এসেছে, সেম প্যাটার্নের অঙ্ক বহুবার এসেছে গতবার গ্রুপ ডিতে। দুটো সমান্তরাল রেখা আর এটা একটা ছেদক রেখা। বলেছে প্রদত্ত চিত্রে এল এবং এন দুটো সমান্তরাল রেখা এবং টি হচ্ছে একটা ছেদক রেখা। এক্স কোণের পরিমাপ অর্থাৎ এই কোণটা, আমি তোমাদের বলেছিলাম না যে এই কোণ আর এই কোণ এই সমান্তরাল, একটু আগে যে দেখো এইখানেই দেখিয়েছিলাম তোমাদের আমি। দেখো এটাও যদি একটা মনে করো, এই দুটো তো সমান্তরাল হবে সবসময়, প্যারালেলোগ্রামে কী হয়, এই দুটো সমান্তরাল হয় সবসময় আর এই দুটো সমান্তরাল হয়। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা মনে করো একটা ছেদক রেখা দ্বারা, এই যে ছেদক রেখা এ মনে করো কেটেছে, ঠিক আছে। তাহলে কি বলেছে যে অন্তর্বর্তী কোণ দুটো কত হয়ে যাবে, যোগ করলে 180 ডিগ্রি। তাহলে সেম থিওরি আমার এখানেও লাগবে। এই যে দুটো অন্তর্বর্তী কোণ এই দুটো যোগফল কত হয়ে যাবে, আমার 180 ডিগ্রি হবে, সর্বদা কত হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে এখানে 120 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এখানে আর কত দরকার আমার 180 হতে, 60 ডিগ্রি দরকার, এটুকু বোঝা গেছে। এবার দুটো লাইন একে অপরকে ছেদ করেছে। এইটার থিওরি হচ্ছে বিপ্রতীপ কোণগুলো সবসময় সমান হয়, এই যে বিপ্রতীপ কোণ এইগুলো সবসময় সর্বদা সমান হবে, বোঝা গেছে, সর্বদা সমান হবে। তাহলে এই দেখো এই একটা লাইন মনে করো আর এই একটা লাইন মনে করো, এরা একে অপরকে ছেদ করেছে। তাহলে এই কোণটার বিপরীত কোণটা হবে, পিছন দিকের এক্স কোণটা হবে। তাহলে এটার মান যদি 60 ডিগ্রি হয়, এটার মান কত, এক্সের মান, ওটাও 60 ডিগ্রি হবে। নেক্সট 3ax² প্লাস 8abx প্লাস 4b² সমীকরণের মূলদয় নির্ণয় করো। সমীকরণের দুটো রুটস আছে, তা নির্ণয় করা তাগড়া লেভেলের অঙ্ক। এটা করতে একটু সময় লেগে যাবে, ঠিক আছে। দেখো আমাকে কি বলেছে, 3a² x² প্লাস 8abx প্লাস 4b² এর মূলদয় নির্ণয় করতে বলেছে। দেখো এটা আমরা ফ্যাক্টরাইজেশনের মাধ্যমে করব, ঠিক আছে, ফ্যাক্টর করে করব। আচ্ছা এটা সমান সমান আছে 0। আমাকে কি করতে হবে, 4 আর 3 3 4 12 a² b² x² আনতে হবে মাঝখানে, আবার যোগ করে আনতে হবে কত, 8abx। তাহলে 3a² x² পড়ে থাকলো। তাহলে আমাকে কি যোগ করতে হবে, যে এমন দুটো সংখ্যা যেটা যোগ করলে আমার 8abx হয়, 8abx হবে। দেখো 8 আনতে গেলে কী করতে হবে, আমার 6 আর 2 যোগ করতে হবে, 6 আর 2 8 হবে, আবার গুণ করলে 3 4 12 হবে, বোঝা গেল। এবার তো এখানে শুধু 8 নেই, abxও আছে। তাহলে প্লাস 6abx প্লাস 2abx প্লাস 4b² ইকুয়াল টু 0। কেন লিখলাম, দেখো 6টা abx আর এদিকে 2টো abx যোগ করলে কত হয়ে গেলো, 8টা abx। আবার 6টা abx এর সাথে আমি যদি 2টো abx গুণ করি, 6 দুগুণে 12, 3 4 12, a² আছে, দেখো 2টো a² হয়ে যাবে, 2টো b গুণ করলে b² হয়ে যাচ্ছে, আবার 2টো x গুণ করলে x² হয়ে যাচ্ছে। তাহলে আমার সব দিকে মিলে গেল। এবার হচ্ছে আমি কমন নেব, কি কমন নেব, প্রথমে আমার কমন নিতে হবে এখান থেকে 3ax আমার কমন যাই, ঠিক আছে, দুটোর থেকেই। তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে আমার ax হবে প্লাস এদিকে পড়ে থাকবে 2b, কমপ্লিট হলো। এবার এই দুটোর থেকে আমি কি কমন নেব, যাতে আমার এখানে ax প্লাস 2b আসে। কি কমন নিতে হবে আমার, দেখো এখান থেকে করা যায় তোমার 2b, মাঝখানে আমার a আর x রেখে দিতে হবে, তাহলে আমাকে 2b কমন নিয়ে নিতে হবে। তাহলে প্লাস 2b কমন নিয়ে নাও, প্লাস 2b কমন নিয়ে নেবো, তাহলে এটার মান কী হয়ে যাবে 0। তাহলে আরও একবার আমরা কমন নিতে পারি, 3ax প্লাস 2b, আর এদিকে এই দুটোর থেকে একটা পড়ে থাকবে ax প্লাস 2b সমান 0। বারবার তোমাদের বলেছি দুটো আলাদা আলাদা রাশির গুণফল যখন 0 হয়, দুটো রাশির গুণফল যখন 0 হয় তখন তাদের আলাদা আলাদাভাবে আমি 0 লিখতে পারি। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে 3ax প্লাস 2b সমান 0, আবার ওইদিকেও লিখতে পারি ax প্লাস 2b সমান 0, এরকম তো লিখতেই পারি। এবার 3ax এর মান কী হয়ে যাবে আমার মাইনাস 2b, আমাকে x এর মান চেয়েছে, সমীকরণের মূলদয় কিসে আসে, আমার x এ আসে। তাহলে x এর মান কী পড়ে থাকবে, মাইনাস 2b/3a, মাইনাস 2b/3a, মাইনাস 2b/3a। আচ্ছা দুটোতে আছে, পুরোটাই করতে হবে। আচ্ছা এখানে কি পড়ে থাকবে, ax সমান সমান মাইনাস 2b, আবার x সমান সমান কী পড়ে থাকবে, মাইনাস
2b বাই এদিকের a, তাহলে মাইনাস 2b বাই এ আর মাইনাস 2b বাই 3a, মাইনাস 2b বাই এ মাইনাস 2b বাই 3, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। বোঝা গেছে? দেখো নেক্সট কোশ্চেন, আচ্ছা রুটের মধ্যে 1 প্লাস সাইনে বাই 1 মাইনাস সাইনে, এটা পুরোটা রুটের মধ্যে, ঠিক আছে, আলাদা আলাদা করে না, এটার মানেও সেই একই হয়। এটা আমরা কি করব, নিচেও তোমার 1 প্লাস সাইনে আর উপরেও তোমার 1 প্লাস সাইনে দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে, গুণ করে দেবো। এবার কী হয়ে যাবে, তাহলে আমার উপরে পুরোটার মধ্যে রুট কী হয়ে যাবে, দুটো একই জিনিস রেখে দাও, 1 প্লাস সাইনে রেখে দাও, আবার 1 প্লাস সাইনে রেখে দাও, আর নিচে দেখো 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, আর এদিকে গেছে 1 প্লাস সাইনে, এ প্লাস বি একবার আছে আর এ মাইনাস বি একবার আছে। এটাকে আমরা কী লিখতে পারি, এক কথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী হয়ে যাবে এখানে, 1 মাইনাস সাইন স্কোয়ার, ঠিক আছে। এবার রুটের মধ্যে 1 প্লাস সাইনে 1 প্লাস সাইনে, দেখো এখান থেকে কিন্তু স্টেপ জাম্প করা যায়, ঠিক আছে, 2 লাইনের অঙ্ক এটা মাত্র। আর 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কী লিখতে পারি, একটা থিওরি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান সমান 1 হয়, আর কস স্কোয়ার থিটা মানে সাইনটা পাশে প্লাস আছে, ওপাশে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা আছে, এর জায়গায় আমি লিখতে পারি কস স্কোয়ার থিটা। কস স্কোয়ার থিটা মানে কি, কস স্কোয়ার এ। এবার দেখো উপরে দুটোর থেকে একটা বাইরে আসবে রুটের মধ্যে, অর্থাৎ 1 প্লাস সাইনে, নিচে কস স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে কি, দুটো আছে সেম জিনিস, তাহলে একটা বাইরে আসবে অর্থাৎ কস এ, এটুকু বোঝা গেছে। এবার দেখো যখন এই রকম থাকে তখন আমরা আলাদা করে এইভাবে লিখতে পারি যে 1 এর নিচে একবার কস থিটাতে ভাগ দিয়ে দেবো, সিওএস থিটা সরি কস এ প্লাস সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ। 1 বাই কস একে আমরা লিখতে পারি সেক থিটা বা সেক এ প্লাস সাইন বাই কসকে আমরা লিখতে পারি ট্যান এ, সেক এ বাই ট্যান এ। বোঝা গেছে? নেক্সট, আচ্ছা মিন মিডিয়ান মোড থেকে একটা শুধুমাত্র সূত্রের উপরে কোশ্চেন এসে গেছে। মোড নির্মাণের একটা সূত্র আছে, মোডকে আমরা কিভাবে লিখি, 3 মিডিয়ান মাইনাস 2 মিন, এটা হচ্ছে আমাদের থিওরি বা বলতে পারো সূত্র, এটা হচ্ছে একদম সূত্র, ঠিক আছে। এই সূত্রের উপর বেস করে অনেক সময় কোশ্চেন আসে যে মোড দিয়ে দিল, মিডিয়ান দিয়ে দিল, তোমাকে মিন বের করতে বলছে, এই সূত্রটা মাথায় রাখবে, ঠিক আছে, ভালো করে। এখান থেকে যদি আমরা জিনিস খেয়াল করে দেখি, এক পাশে দেখো শুধুমাত্র মিডিয়ান আর মিন আছে, সব মিডিয়ান আর মিন আছে সব দিকে, ঠিক আছে, মিডিয়ান আর মিন সব একই আছে একদিকে। তাহলে মিডিয়ান আর মিন আমি এপাশে সেম করে দেবো। দেখো 3টে মিডিয়ান আছে, এপাশে কি 2টো মিন, তো তাহলে আমি আরেকটা মিন মাইনাস করবো এখান থেকে। তাহলে কী করবো, আমি 3 মিডিয়ান আছে, MEDIAN, মিডিয়ান আমার এপাশটা সেম করতে হবে মিডিয়ান আর মিন। তাহলে এপাশে কী আছে, আমার 2 মিন আছে, তার থেকে আমি আরেকটা মিন মাইনাস করে দেবো। দেখো এপাশে মাইনাস করলে ব্যালেন্স করার জন্য তোমাকে এপাশেও মাইনাস করতে হবে, তাহলে কী হয়ে যাবে, মোড মাইনাস মিন। এবার মোড মাইনাস মিন পড়ে আছে সমান, এদিকে দেখো 3টে মিডিয়ান আর 2টো মিনের থেকে আরেকটা মিন মাইনাস গেছে, তাহলে কী হয়ে যাবে, -3 মিন। এখান থেকে আমি ডাইরেক্ট 3 কমন নিতে পারি, কী পড়ে থাকবে আমার, মিডিয়ান মাইনাস মিন। দেখো এখানেও তো 3টে মিনই মাইনাস আছে। এবার একটা জিনিস খেয়াল করো, এপাশে জাস্ট মিডিয়ান আর মিন আছে সবগুলোর থেকে, তাহলে আমি এদিকে মিডিয়ান আর মিন করব, কি রাখবো এপাশে, মিডিয়ান আর মিন। তাহলে এই পাশের সাথে আমার মিলে গেছে। 3টা কোথায় যাবে, 3কে তো আমার জায়গা দিতে হবে, ওকে মোডের নিচে দিয়ে দেবো, মোড মাইনাস মিন হচ্ছে তার নিচে 3। এরকম কি আছে কোনো অপশানে, মোড মাইনাস মিন বাই 3, মোড মাইনাস মিন বাই 3, ইয়েস, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার।
বলেছে পাই যদি 22/7 হয়, পাই মানে 22/7 আমরা সবাই জানি। 21 সেমি ব্যাস বিশিষ্ট একটি অর্ধবৃত্তের পরিসীমা কত? দেখো পরিসীমা মানে তোমার আগে কী বুঝতে হবে, পরিসীমা মানেটা কি? পরিসীমা মানে হচ্ছে পরিধি, পরিধি মানে হচ্ছে তোমার বেড়া আর কি, যাই দেখ না কেন তার চারি সাইডের যে দৈর্ঘ্য সেটাকে বোঝাই হচ্ছে তোমার পরিসীমা বলে বা পরিধি বলে। এটা একটা অর্ধবৃত্ত, ঠিক আছে, যদিও টেরা হয়ে গেছে তবু মনে করো এটাই একটা অর্ধবৃত্ত। অর্ধবৃত্তের এটা কী হয়ে যাবে, ব্যাস হয়ে যাবে। এটা কত দেওয়া আছে আমাদের 21 সেমি, তার মানে ব্যাসার্ধ কত হয়ে যাবে আমাদের 10.5। এটুকু ক্লিয়ার? একটা পূর্ণবৃত্তের পরিধির সূত্র কি? পরিধি 2πr, একটা বৃত্ত লিখে দিই, বৃত্তের পরিধি 2πr। এখানে কতটা পরিধি বলেছে আমার? অর্ধবৃত্ত মানে পাই আর হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে তো না, তাহলে নিচে 2 দিয়ে 2 কেটে গেল, আমার পাই আর পড়ে থাকলো। পাই আর প্লাস পরিসীমা মানে কি, পুরোর যে বেড়াটা সেটা নেব, তাহলে পাই আর যদি বেরোয় আমার বেরোবে হচ্ছে এই অর্ধেকটুকু। এর সাথে আমাকে আরও এইটুকু যোগ করতে হবে, এই যে লম্বা যে ব্যাসটা সেটা যোগ করতে হবে, প্লাস ব্যাস কত আমাদের 21 সেমি। এটুকু ক্লিয়ার? এবার মান বসিয়ে দাও, 22/7 ইন্টু আর কত আমাদের 10.5 প্লাস 21। আচ্ছা, এটাকে যদি আমরা কাটাকাটি করি, 7 15 105 অর্থাৎ 1.5। আর 22 অক্ষে আর 22-এর সাথে 1.5 গুণ করলে কত হয়ে যাবে? দেখো 22 অক্ষে কত হয়ে যাবে 22, আর 22-এর হাফ কত 11, তাহলে 22 আর 11 হয়ে যাবে তোমার 33। তার সাথে 21 যোগ করলে 54। রাইট অ্যান্সার হয়ে যাবে 54। নেক্সট। আচ্ছা, বলেছে যদি কোনো অর্থের ওপর 8% বার্ষিক হারে 2 বছরের সরল সুদ 1000 টাকা হয়, তবে বার্ষিক চক্রবৃদ্ধি হারে ওই একই অর্থ একই সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? 2 বছরের সরল সুদ 1000 টাকা, 1 বছরের সরল সুদ কত? 1 বছরের সরল সুদ কত হয়ে যাবে আমার? 500 টাকা। 1 বছরের সরল সুদ কত হয়ে যাবে? 500 টাকা। আমরা সূত্র জানি, টাকার অঙ্ক কত আমরা জানি না, মনে করো টাকার অঙ্ক হচ্ছে এক্স, ইন্টু রেট কত আমাদের 8/100, ইন্টু টাইম কত আমাদের 2 বছর বলেছিল, এখানে কিন্তু আমি 1 বছর নিয়েছি 1000 টাকা। তুমি যদি 2 বছর করতে চাও তাহলে এখানে কিন্তু 1 বছর নিয়েছি 500 টাকা, যদি 2 বছর করতে চাও তাহলে কিন্তু 1000 টাকা লিখতে হবে। আমি এখানে 1 বছর নিচ্ছি 1 সমান কত আমার 500 টাকা। এটুকু ক্লিয়ার? তাহলে এখানে যদি আমি কাটাকাটি করি, এক্সের মান হয়ে যাবে 500 ইন্টু উপরে হয়ে যাবে 100 আর নিচে চলে আসবে 8। 8 মানে 4 গুণ 2, 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 2, আর 4 দিয়ে কাটলে এটা হয়ে যাবে 25। আবার 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে আমার 250। 25 কত আমার 625। 25 কত আমার 625, তার সাথে আরেকটা শূন্য, অর্থাৎ আমার আসল হয়ে যাচ্ছে 6250 টাকা। এটা হচ্ছে আমার আসল। বলছে এই টাকার উপরে চক্রবৃদ্ধি সুদ কত? রেট কত আমাদের 8.5%, 8%। 8 মানে কি আমাদের 8 বাই কত হয়ে যাবে 100, 4 দিয়ে কাটলে 2/25, অর্থাৎ 25 টাকা কত হয়ে যাবে, 2 টাকা সুদ বেড়ে কত হয়ে যাবে 27। চক্রবৃদ্ধি সুদ 2 বছর কী করে আমরা স্কোয়ার করব, 3 বছর হলে কিউব করতাম। 25 625, 27 দেখো 25-এর 625, 26-এর 676, 27-এর 729। এটা হচ্ছে আমার তোমার আসল টাকা। আর এটা আমার কি সুদ আর আসল, ঠিক আছে, চক্রবৃদ্ধির সুদ আর আসল। তাহলে এখান থেকে আমার সুদ কত হয়ে গেল 4 টাকা, আর হচ্ছে 100 টাকা, 104 টাকা। এটা হচ্ছে আমার সুদ। 625-এর মান দেওয়া আছে হচ্ছে 6250 টাকা, 10 গুণ, তাহলে 104-এরও 10 গুণ হবে, গুণ 10 কত হয়ে যাবে 1040, 1040 টাকা। নেক্সট কোশ্চেন দেখো, ABC 3 ভাই 20 দিন 30-60 দিনে কাজ করতে পারে। এ আছে, বি আছে, সি আছে। দিন তুমি ডে লিখছি, এ 20 দিনে করে, এ 30 দিনে করে, আর 60 দিনে করে। তাহলে আমি সবসময় বলেছি টোটাল ওয়ার্ক কী হয়ে যাবে, এদের লসাগু 60, টোটাল লসাগু কী হয়ে যাবে 60, বোঝা গেল? এবার এখানে যদি দিন হয় তাহলে ক্ষমতা, মানে টোটাল মনে করো 60খানা লাড্ডু ওরা বানাতে পারে, তাহলে এর 60খানা লাড্ডু বানাতে 20 দিন সময় লাগে। তাহলে এক এক দিনে কটা করে বানায় ও লাড্ডু? 3টে করে। বি কটা লাড্ডু বানায়? 2টো করে। সি কটা লাড্ডু বানায়? 1টা করে। বোঝা গেছে? বলেছে এ যদি প্রতি তৃতীয় দিনে বি ও সি এর সাহায্য পায় তাহলে সে কত দিনে কাজটি শেষ করবে? এ প্রতি তৃতীয় দিনে বি ও সি এর সাহায্য পায় 1 নম্বর দিন, 2 নম্বর দিন, 3 নম্বর দিন।
প্রথম দিনে কাজ করবে কি এ একা, আর একদিনে কতটা কাজ করতে পারে 3 ইউনিট করে। দ্বিতীয় দিনেও কে কাজ করবে এ একা কাজ করবে, কতটা লাড্ডু বানাতে পারে 3টে করেই লাড্ডু বানাই। তৃতীয় দিনে এখানে করবে এ, এখানে করবে এ, এখানে এ প্লাস প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, 3 জনে কাজ করবে। 3 জনের ক্যাপাসিটি কত, 3 আর 2 5 আর 1 6টা হয়ে গেল। তাহলে 3 দিনে দেখো 1 দিন 2 দিন 3 দিন, এই 3 দিনের টোটাল কতগুলো ওরা কাজ করতে পারছে, 6 আর 6 12টা। কতগুলো কাজ করতে পারে 12টা। আমাকে টোটাল কাজ কতগুলো করতে হবে 60, টোটাল কাজ কতগুলো করতে হবে 60 কাজ করতে হবে। তো দেখো 3 দিনে করছে কতটা 12 ইউনিট, 3 দিনে কতটা করছে 12, 3 দিন তো 3 দিনে 12, টোটাল কাজ কতটা করতে হবে আমার 60, কত গুণের 5 গুণ, তাহলে এপাশেও আমার কী হয়ে যাবে 5 গুণ হয়ে যাবে, অর্থাৎ 15। কতদিন সময় লাগবে এইভাবে কাজ করলে 15 দিন সময় লাগবে। 8 জন পুরুষ 12 জন মহিলা এবং 10 দিনে একটি দেওয়াল তৈরি করতে পারে। 8 জন পুরুষ তার সাথে আবার 12 জন মহিলা, ঠিক আছে, পি ফর পুরুষ আর এম ফর মহিলা। কত দিনে লাগে এদের 10 দিনে। আবার বলেছে 6 জন পুরুষ 6p প্লাস 8 জন মহিলা 8 মহিলা, এরা করতে পারে কত দিনে 14 দিনে। একই কাজ এটা, তাহলে আমি দুটো সমান করে দিতে পারি। এখান থেকে যদি কাটাকাটি করি 5 আর এটা হয়ে যাবে 7। দেখো 5 8 40p আর এদিকে 6 7 42p, তাহলে 40p যদি আমার এপাশে 40p এর এপাশে যদি 42p আসে, আলটিমেটলি আমার 2p পড়ে থাকে সমান সমান। দেখো এইটুকু অঙ্ক তো তুমি করতে পারো, গ্রুপ ডির পরীক্ষা দিতে চাচ্ছ তার মানে এইটুকু তুমি জানো, আমি এইটুকু ধরে নিচ্ছি। 7 8 কত এগুলো 56m আর এদিকে 5 12 60m, তাহলে এ পাশে 56m এর পাশে যদি আমার 60m আসে মাইনাস হবে, কারণ এর পাশে প্লাস আছে, ও পাশে গেলে মাইনাস, তাহলে কী পড়তে হবে -4m। মাইনাস মাইনাস আগে কাটো, দেখতে খারাপ লাগে। তাহলে পুরুষ বাই মহিলা অনুপাত কত হয়ে যাবে 4/2 সমান সমান 2/1। পুরুষের ক্যাপাসিটি কত করে 2 করে, মহিলার ক্যাপাসিটি 1 করে, তাহলে আমি টোটাল ওয়ার্কটাকে বের করে নেবো, ঠিক আছে। টোটাল ওয়ার্ক যে কোনো একদিকে বসে দাও, হয় এদিকে বসো নয় এদিকে বসো, আমি এদিকে বসাচ্ছি। 8 ইন্টু পি কত করে আমাদের, পি কত 2 প্লাস 12 ইন্টু 1, 12 ইন্টু 1, টোটাল কত দিন সময় লাগবে এইভাবে কাজ করলে 10 দিন সময় লাগবে। 5 দিন নেবে না কিন্তু, আমি তো জাস্ট এখানে অনুপাত বের করে কেটেছি বলে 5 লিখেছি, 5 দিন খবরদার নেবে না। এখানে 10 দিন কাজ করেছিল এই হারে, তাহলে কী হয়ে যাবে 10। কাটাকাটিগুলো 8 2 16 আর 12 কে 12, 16 আর 12 28 আর 10 280। এটা হচ্ছে টোটাল কাজ। বলেছে একজন মহিলা একা ওই দেওয়ালটা কত দিনে নির্মাণ করবে, টোটাল আমার 280 ওয়ার্ক। একজন মহিলা একদিনে কতটা করতে পারে 1 ইউনিট করে, তাহলে আমার টোটাল টাইম লাগবে কত দিন 280 দিন। বোঝা গেছে। নেক্সট সিম্পলিফাই করো। আচ্ছা এটা যদি আমার পুরোটা এ হয় আর এটা যদি আমার পুরোটা বি হয়, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি একবার এ মাইনাস বি একবার, এ প্লাস বি মানে এটা আগে লিখে দাও, এটা তো এ আমার, তাহলে আমি এ লিখবো এক্স এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এ প্লাস বি একবার, প্লাস মানে প্লাস দিয়ে দেবো। দেখো প্লাস বি তুমি এখানে লেখো, এটা তো আমার বি, এটাকে আমি বি ধরেছি, এটাকে আমি এ ধরেছি, প্লাস এটা ব্র্যাকেটের মধ্যে দেখো লিখে দেখাচ্ছি আগে আমি তোমাদের, এক্স এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা গেল আমার এ প্লাস বি একবার, আবার এ মাইনাস বি একবার হবে, এ কত আমাদের সেম এক্স এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটা গেল এ, এবার মাইনাস ব্র্যাকেটে রাখো পরেরটুকু বি এক্স এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, কমপ্লিট হয়ে গেছে। এবার যদি ব্র্যাকেটের বাইরে আনি এক্স এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস, কী লিখছি এটা তো উর্দু লেখা হয়ে যাচ্ছে, এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এটুকু ক্লিয়ার। প্লাস এবার প্লাস দিয়ে তো ভিতরেরগুলোকে গুণ হবে, দেখো প্লাস মাইনাসও মাইনাস হয়ে যায়, প্লাসে প্লাসে প্লাস হয়ে যায়, আলটিমেটলি এগুলো আর চেঞ্জই হয় না, সেই জন্য আমি তোমাদের ব্র্যাকেটে রেখে একবার দেখিয়ে দিচ্ছি, এক্স এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটুকু গেল ব্র্যাকেটে রাখো, কারণ মাঝখানে কী হয় ইনটু হয় সবসময়। এবার যদি এপাশে করি এক্স এক্স স্কোয়ার প্লাস এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এইটুকু বুঝেছো মাইনাস, এবার মাইনাস দিয়ে ভিতরেরটাকে গুণ হবে,
এক্সের আগে কিছু নেই মানে কি প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস এম স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস জেড স্কোয়ার। এই জন্যই হচ্ছে আমি এটুকু জাস্ট ব্র্যাকেটে রেখেছিলাম, বোঝাতে পারলাম। এবার দেখো কাটিং হবে আমার কি এম স্কোয়ার জেড স্কোয়ার, এখানে আলটিমেটলি পড়ে থাকলো আমার 2x স্কোয়ার, মাঝখানে ইনটু আছে, এখান থেকে কাটবে আমার এক্স স্কোয়ার। দেখো 2m স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, 2m স্কোয়ার মাইনাস 2z স্কোয়ার, তাহলে এখানে কী পড়েছে আমার 2x স্কোয়ার, এখান থেকে আমি আরও 2 কমন নিতে পারবো, ইন্টু 2 m স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 4x স্কোয়ার ইন্টু এম স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, কোথায় আছে ভাই 4x স্কোয়ার, অপশান এ সঠিক উত্তর। 10 এবং 50 সংখ্যার তৃতীয় আনুপাতিক সংখ্যাটি কত? দেখো a:b c:d, এটাকে বলা হয় চতুর্থ সমানুপাতিক। আবার a:b b:c, এটাকে বলা হয় তৃতীয় সমানুপাতিক। বোঝাতে পারলাম? তাহলে আমাদের বলেছে তৃতীয় সমানুপাতিক বের করতে হবে, মানে এটা এ এটা বি। আমি কি বলেছিলাম যখন এরকম আসে কি হয়, কাছেরটা গুণ হয়, দূরেরটা গুণ হয়, সমান হয়। এক্ষেত্রেও তাই, কাছেরটা গুণ, দূরেরটা গুণ করে সমান হয়ে যাবে। তাহলে আলটিমেটলি এখানে আমার বি স্কোয়ার, সরি বি আর বসাচ্ছি কেন, এ মানে কি আমার 10:50 সি বের করতে বলেছে না, তৃতীয় সমানুপাতিক সি লিখে দাও। তাহলে 10c-কে আমি লিখতে পারি 50 গুণ 50, সি মানে আমি লিখতে পারি 50 গুণ বাই 0 0 5 5 25। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করো। মাথায় বার দেওয়া আছে, ঠিক আছে, 7-এর মাথায় বার। তাহলে সংখ্যাটাকে আমরা কীভাবে লিখি, পুরো সংখ্যাটাকে লিখে দিতে হয়, তারপরে দশমিকের পরে যেটুকুর মাথায় বার নেই সেটুকু তুমি লেখো, মানে বাদ দিয়ে দেবে আর কি, -2 বাই কতগুলোর মাথায় বার আছে, একটার মাথায়, আর দশমিকের পরে কতগুলোর মাথায় বার নেই সে কটা 0। এটাকে করলে কী হয়ে যাবে 25/90, 5 দিয়ে কাটলে 5/18। নেক্সট বলেছে দুটি সংখ্যার লসাগু 84, সংখ্যা দুটি যদি 2:3 অনুপাতে হয় তবে সংখ্যা দুটির যোগফল কত? সংখ্যা দুটি 2x আর 3x, এদের যে আমার এলসিএম কত হয়ে যাবে 3 দুগুণী 6x, এটাই বলেছে 84। তাহলে এক্সের মান কত হয়ে গেল আমার 14, দুটি সংখ্যার যোগফল 3 আর 2 5, 5x, তাহলে 5 14 কত হয়ে যাবে 70। বোঝা গেছে কী হয়ে যাবে 70। নেক্সট কোশ্চেন, একটি সামন্তরিকের ভিত্তি মানে ভূমি আর কি, ঠিক আছে, ভূমি 15 সেমি এবং উচ্চতা 6 সেমি, তাহলে তার ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল হয়ে যায় ভূমি ইন্টু উচ্চতা, ক্ষেত্রফল কী হয়ে যাবে, বাহ নাইস, ক্ষেত্রফল বানান, কী হয়ে যাবে ক্ষেত্রফল সমান সমান কী হয়ে যাবে ভূমি ইন্টু উচ্চতা, 15 ইন্টু 6 90। বোঝা গেছে। নেক্সট 6 জন আচ্ছা এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে, এই অঙ্কটা রিপিট হয়ে গেছে, এই অঙ্কটা আগে একবার করিয়েছি আমি, ঠিক আছে। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের, দেখো বলেছে কি, আচ্ছা 4.32 ইন্টু 4.32, আচ্ছা সেম ধরনের অঙ্ক কিন্তু আমি একটু আগে একবার করিয়েছি। এটাকে মনে করো এ আর এটাকে মনে করো বি, তাহলে এ দুবার গুণ আছে মানে এ স্কোয়ার, মাইনাস বি দুবার গুণ আছে মানে বি স্কোয়ার। সূত্র কী হয়ে যায় এ প্লাস বি একবার, আর এদিকে কী হয়ে যাবে এ মাইনাস বি একবার। এ প্লাস বি মানে সংখ্যা দুটোকে একবার যোগ করবো, 4 আর 2 6, 6 আর 3 9, 4 আর 2 কত হয়ে গেলো 6, 6.96। মাঝখানে কী হয় ইনটু হয়ে যায়, আর এটার থেকে এটা একবার বিয়োগ করবো 1.68 হবে, ঠিক আছে, বিয়োগ করলে 1.68 হয়, আর নিচে কী থাকবে আমার 1.68 আছে। এবার দেখতেই পাচ্ছ 1.68, এটা কেটে গেল, আমার আলটিমেটলি কী পড়েছে 6.96, সঠিক উত্তর হয়ে যাবে 6.9, অপশান বি হয়ে যাবে, ঠিক আছে, একটু জাস্ট টাইপিং মিস্টেক, এটা 6 হয়ে যাবে 6.96। বোঝা গেছে? তো থ্যাংক ইউ, এই ছিল আজকে তোমাদের 25টা কোশ্চেন। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে একটু কমেন্ট করে যেও যে কোনটা ভালো লেগেছে, আর যদি মনে হয় যে কোনো বিষয়ে আমাকে ইমপ্রুভ করতে হবে তাহলে তোমরা সেটাও কমেন্টে জানাতে পারো। আর তোমাদের যদি নিজেদের কোনো কোশ্চেন থাকে যে এই কোশ্চেনটা তোমরা পারছো না, কমেন্টে কোশ্চেনটা পাঠিয়ে দিও,
আমি পরের দিন যে কোনো একদিন ভিডিও বানিয়ে কোশ্চেনটা সলভ করিয়ে দেবো। বোঝা গেছে? আর এই টোটাল যে ক্লাসের পিডিএফ সেটা ক্র্যাক ইওর জব এই টেলিগ্রাম চ্যানেলে আপলোড হয়ে যাবে এক্ষুনি। তোমরা এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখান থেকে ডাউনলোড করে নিও। আর দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য গুড বাই।